হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম দেবলিনা। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। না, আজকের ভিডিওটা কোনো ব্লগ না, আজকেও একটা স্টোরি টেলিং ভিডিও তোমাদের জন্য নিয়ে এসেছি। অ্যান্ড আই হোপ তোমাদের সেটা শুনতে খুব ভালো লাগবে। আমার লাইফে যে এক্সামটাকে আমার মা বাবা দাদা দাদি রিলেটিভস আত্মীয় স্বজন, মানে শুধু আমার না, যে কোনো বেঙ্গলি ফ্যামিলির লাইফে যে এক্সামটাকে সবচেয়ে বড় করে দেখানো হয়েছিল, যে মাধ্যমিক এক্সাম, তুই মাধ্যমিক এক্সাম না ভালো দিতে পারলে তোর সাথে এটা হয়ে যাবে। জীবনের প্রথম সবচেয়ে বড় এক্সাম, জীবনের প্রথম সবচেয়ে ডেঞ্জারাস এক্সাম, জীবনের প্রথম সবচেয়ে মারাত্মক, সবচেয়ে খতরনাক, সবচেয়ে বাঘের পেটে চলে যাওয়া এক্সাম। তো সেই এক্সামের এক্সপিরিয়েন্স আজকে তোমার সাথে শেয়ার করবো। তোমরা অনেকেই আমাকে মাধ্যমিকের জিনিস, টিপস, স্ট্র্যাটেজি, হ্যান ত্যান জানতে চাও। তো ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি যখন আমার মাধ্যমিক এক্সাম হয় তখন আমি খুব 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 বেশি ভালো স্টুডেন্ট ছিলাম। খুব ভালো মানে খুব ভালো, মানে তুমি যতটা ভালো বুঝতে পারছো তার থেকেও ভালো। মানে তখন আমি একদিনও ক্লাস বাঙ্ক করতাম না, রেগুলার ক্লাস যেতাম। শুধু তাই না, আমি প্রতিদিনের পড়া প্রতিদিন করতাম। অ্যান্ড সকালে উঠে পড়তে বসতাম ভোর 4টের সময়। বুঝতে পারছো আমি কত ভালো স্টুডেন্ট ছিলাম। অ্যান্ড তারপরে 10টার সময় ঘুমিয়ে যেতাম। মানে আই ওয়াজ টিপিক্যাল আ গুড গার্ল গাইজ। তো তোমরা আমাকে কলেজে এসে আমাকে সেরকম গুড গার্ল কেউ দেখেনি, বাট আমি একটা সময় অনেক 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 ভালো মেয়ে ছিলাম। তো আজকে সেই মাধ্যমিক এক্সামের রেজাল্ট আমি তোমাদের সাথে শেয়ার করবো। ইয়েস গাইজ, ওয়েট। সো দিস ইজ মাই রেজাল্ট। এখন উল্টো দিক থেকে দেখতে পাচ্ছ, আর বাকিটা ভিডিওতে বলবো, তখন বুঝতে পারবে। বাট চলো, উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটা স্টার্ট করি। এবং এই রেজাল্ট যেদিন আমার বেরোয় সেদিন আমার কি অবস্থা ছিল সেটাও আজকে তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো, উইদাউট এনি ফার্দার ডিলে ভিডিওটা শুরু করি। বাট ভিডিওটা শুরু করার আগে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার আছে, চলো সেটা একটু দেখে নিই। হ্যালো মাই কিউট লিটল স্টুডেন্টস, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। ফিজিক্সওয়ালা বাংলা ক্লাস 9 আর 10 এর বাচ্চাদের জন্য প্রচুর প্রচুর অফার নিয়ে এসছে অ্যান্ড প্রচুর অপরচুনিটিও নিয়ে এসছে। যেহেতু নতুন বছর শুরু হয়ে গেছে, তাই নতুন সেশনস, নতুন ক্লাস, সেই সাথে মনের মধ্যে অনেক ডাউট আছে যে সিলেবাস প্রপার ওয়েতে শেষ হবে কি না, প্রপার ওয়েতে এক্সাম প্রিপারেশনস হবে কি না, কখন শেষ হবে, কিভাবে করব, কিভাবে না করব, কোন টিচারকে ফলো করব, কোন বই ফলো করব, কোন ব্যাচ ফলো করব। তোমাদের মনে অনেক ডাউট, জানি আমাকে তোমরা ডিএম করেও জানিয়েছো আর কমেন্ট সেকশনে তো জানিয়েছোই। তো এটার জন্যই ফিজিক্সওয়ালা তোমাদের জন্য যে নতুন ব্যাচগুলো লঞ্চ করেছে, স্পেশালি ফিজিক্সওয়ালা বাংলা, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো একদম প্রথমে যে ব্যাচটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে নিফ 2026 ক্লাস 9-এর বাংলা ব্যাচ। এই ব্যাচটা কিন্তু ক্লাস 9-এর জন্য অ্যাপ্লিকেবল এবং এই ব্যাচের আগে প্রাইস ছিল 3500, বাট এখন নিউ ইয়ারের জন্য এই ব্যাচের প্রাইস দাঁড়িয়েছে 2800। সো ইটস আ হিউজ অপরচুনিটি ফর অল অফ ইউ। বাট আমার ক্লাস 10-এর বাচ্চারা নিশ্চয়ই ভাবছো যে তোমাদের জন্য কি পিডাব্লিউ বাংলা কিছুই করলো না। বাট টেনশন নট, পিডাব্লিউ বাংলা তোমাদের জন্য নিয়ে এসছে একটা নতুন ব্যাচ। সেটা হচ্ছে উড়ান বাংলা মাধ্যমিক 2027 ব্যাচ ফর ক্লাস 10 স্টুডেন্ট, ক্লাস 10 বোর্ড স্টুডেন্টস। সো এটাও একটা হিউজ অপরচুনিটি এবং এই ব্যাচের প্রাইসও কিন্তু কমেছে। আগে প্রাইস ছিল 3800, বাট এখন পুরো 1000 রুপিস কমে গিয়ে এই ব্যাচের প্রাইস হচ্ছে 2800 অনলি। এই ব্যাচে তোমরা কি কি অপরচুনিটি অ্যান্ড অফার পাচ্ছ চলো সেগুলো একটু দেখি। দুটো ব্যাচেই তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ টপিক ওয়াইজ লাইভ লেকচার, সেই সাথে রেকর্ডেড লেকচারের ব্যবস্থা, আর তার সাথে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ডিপিপি অ্যান্ড ক্লাস নোটস অ্যান্ড সেই ডিপিপির প্রপার সলিউশন। মাত্র 3800-তে তোমরা পেয়ে যাচ্ছ ইনফাইনাইট অফারিং। তবে এখানে আরো 3টে জিনিস তোমরা পাচ্ছ। একটা পাচ্ছ খাজানা। খাজানা মানে কি, যেখানে তোমরা লাইভ লেকচারের পাশাপাশি যে কোনো সময় যে কোনো লেকচারের রেকর্ডেড ভার্সন ফ্রিতে অ্যাভেলেবেল পাচ্ছ। সেই সাথে তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু মেন্টারশিপ, 1:1 মেন্টারশিপেরও একটা ব্যবস্থা রয়েছে এবং 24/7 ডাউট সলভিংয়েরও কিন্তু একটা ব্যবস্থা রয়েছে। তার সাথে রয়েছে একটা হিউজ টেস্ট সিরিজের অপরচুনিটি, যে টেস্ট সিরিজ কিন্তু তোমাকে তোমার প্র্যাকটিসকে আরও তাকতবর বানাবে এবং পৌঁছে দেবে একটা প্রপার ডেস্টিনেশনে। তো যারা তোমরা ক্লাস 9 বা 10-এ পড়ো এবং এই দুটো ব্যাচের মধ্যে কোনো একটা ব্যাচ পারচেস করতে চাও, আমি ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই পারচেস করতে পারো। আর তোমরা যদি আমার কুপন কোড ইউজ করো, দ্যাট ইজ MEDICO 150, MEDICO 150, যেটা আমি অলরেডি স্ক্রিনে মেনশন করে দিয়েছি, তাহলে ইউ উইল গেট এক্সট্রা ডিসকাউন্ট। সো গো অ্যান্ড চেক ইট আউট, অল দ্য লিঙ্কস আর গিভেন ইন ডেসক্রিপশন বক্স বিলো। তো আর কেউ দেরি করো না, নিজের প্রিপারেশনকে যদি জবরদস্ত করতে চাও, নিজের ফাউন্ডেশনকে যদি তাকতদার করতে চাও, তাহলে অবশ্যই পিডাব্লিউ জয়েন করো। সো অল দ্য লিঙ্কস আর গিভেন ইন ডেসক্রিপশন বক্স বিলো। ওকে, আমার ক্লাস 10-এর জার্নি শুরু করতে গেলে সেটাকে শুরু করতে হবে একটু পিছন থেকে। কারণ আমি যখন ক্লাস 4-এ পড়তাম তখন আমার ইচ্ছে ছিল আমি রামকৃষ্ণ মিশনে পড়বো। কারণ রামকৃষ্ণ মিশন, আমার মনে হতো যে রামকৃষ্ণ মিশনের স্টুডেন্টরা খুব ভালো হয়। আর আমার জীবনে তখন প্রেম, হার্টব্রেক এসব কিছুই ছিল না। শুধু একটাই জিনিস ছিল, সেটা হচ্ছে পড়াশোনা। দেবলিনা পড়াশোনা ছাড়া কিচ্ছু বুঝতো না। সো দ্যাটস ওয়াই আমি ডিসাইড করি যে আমি একটা ডিসিপ্লিনের জঙ্গলে ঢুকবো, যেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। নো ডাউট ভালো স্কুল, আমার অনেক পছন্দের স্কুল, আমি অনেক কিছু শিখেছি লাইফে। বাট ওই স্কুল আমাকে যেটা দিতে ভুলে গেছে
সেটা হচ্ছে লাইফ লেসন। শুধুমাত্র ডিসিপ্লিনে রেখে একটা মানুষকে তৈরি করা যায় না। আমার লাইফে 5 বছর ড্রপ দিতে দিতে সেই লাইফ লেসনটাও আমি শিখে নিয়েছি। সো থ্যাংক ইউ ফর নিড ড্রপ ইয়ার্স অ্যান্ড থ্যাংক ইউ ফর মাই সরিষা রামকৃষ্ণ মিশন সারদা মন্দির। তো আমি ওই স্কুলে পড়তাম অ্যান্ড ওই স্কুল থেকে আমার মাধ্যমিক পাস করা। তো ওই স্কুলে আমি ভর্তি হই ক্লাস 5-এ। তো টিপিক্যাল আমার বাবা মা আমাকে বলে দিয়েছিল, দেখ তুই এত দূর থেকে স্কুলে যাস অ্যান্ড তুই এত কষ্ট করে পড়াশোনা করছিস, আমাদের মতো অত কষ্ট করে না বাট তাও অনেক কষ্ট করে পড়াশোনা করছিস, তো তোকে কিন্তু প্রচুর ভালো করে পড়তে হবে, তোকে কিন্তু প্রচুর পড়াশোনা করতে হবে, র্যাঙ্ক করতে হবে, অনেক ভালো রেজাল্ট করতে হবে। প্রথম থেকে আমাকে এটা বলা হতো। তো দ্যাটস ওয়াই আমি সেটাই করতাম, যেটা আমি ইন্ট্রোতেও বলেছি। আমি ভোর 4টের সময় ঘুম থেকে উঠতাম, সারাদিন স্কুল করতাম, সকাল 9টায় আমার স্কুল বাস আসতো, সেই স্কুল বাসে আমি যেতাম আর আমার ছুটি হতো বিকাল 3টের সময়। তারপরে আমার স্কুলের বাসে আবার বড় দাদা দিদিদের জন্য ওয়েট করতাম 5টা অবধি। 5টার সময় সেই স্কুল বাসটা ফিরতো এবং আমি সেই স্কুল বাসে করে বাড়ি আসতাম সন্ধ্যে 6টায়। এটা ছিল আমার রুটিন। আমার বাড়ি থেকে রামকৃষ্ণ মিশন এতটাই দূরে ছিল যে আমাকে প্রতিদিন এই জার্নিটা করতে হতো। তারপরেও আমার মধ্যে এত এনার্জি ছিল, আমি এসেই একটু মুখে গুজে খেয়ে, হ্যাঁ মাঝে মাঝে একটু সঙ্গীত বাংলা চালিয়ে বসতাম, বাট যখন বাবা বাড়িতে না থাকতো ঠিক তখন। কারণ বাবা বাড়িতে থাকলে বাবা কোনো গান শুনতে দিত না, আমি কোনোদিনও কোনো হিন্দি সিনেমা দেখতে দিত না, বাংলা সিনেমা লুকিয়ে চুরিয়ে, ওই SS ভিশন বলে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলে অনেক সিনেমা দিত তখন, তো আমি লুকিয়ে চুরিয়ে সেই সিনেমাগুলো দেখতে পেতাম। বাট বাবা বাড়িতে না থাকলে, বাবা বাড়িতে থাকলে ঠিক আছে, তারপরে আমি খেতাম, খেয়ে দিয়ে আমাকে সঙ্গে সঙ্গে 6:30 থেকে 7টার মধ্যে আমাকে পড়তে বসতে হতো। আর অ্যাজ ইউজুয়াল আমি সারাদিন প্রচুর জার্নি করে আসার জন্য আমার 10টার মধ্যে ঘুম পেয়ে যেত, বাট আমাকে মা ঘুমোতে দিত না। আমার মা সামনে একটা ছড়ি নিয়ে বসে থাকতো। এই অত্যাচার আমার উপরে ক্লাস 5 থেকে চলেছে, 5 না তারও আগে থেকে, বাট 5 থেকে বেশি চলেছে, কারণ তখন আমি হাই স্কুলে ভর্তি হয়ে গেছি অ্যান্ড স্কুলটা রামকৃষ্ণ মিশন, তো যেখানে কম্পিটিশন অনেকটা হাই লেভেলে যায়। তো এই করতে করতে আমি ক্লাস 5, 6, 7, 8, 9 এরকম করতে যাই এবং আমি ভালো রেজাল্ট করি অনেক, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকতাম সব সময়। তো ফার্স্ট সেকেন্ড থার্ড যখন কমপ্লিট হয় তখন আমি ক্লাস 10-এ উঠি। ক্লাস 10-এ ওঠার সঙ্গে সঙ্গে আমার মা, আমার পিসি, আমার মামার বাড়ির দিদা, আমার মামার বাড়ির দিদার ননদের ছেলে মেয়ে, আমার পিসির শাশুড়ি, আমার সবাই মানে এভরিওয়ান আমাকে, ইভেন আমার বোনও, আমার ছোটো বোন, আমার থেকে 4 বছরের ছোটো বোনও আমাকে এই জ্ঞানটা দিতে শুরু করে যে এবার তোর মাধ্যমিক, তোকে প্রচুর ভালো করে পড়াশোনা করতে হবে, তুই যদি প্রচুর ভালো করে পড়াশোনা না করতে পারিস তাহলে তোর লাইফ শেষ, তোর লাইফ খতম, তোর লাইফ বরবাদ। এই কথাগুলো আমাকে বলা হয় অ্যান্ড আই ওয়াজ লাইক ওকে। আমিও তখন এতটাই পড়া পাগল ছিলাম, আমি মানে যারা আমাকে প্রপোজ করতাম সবাইকে আমি এটা বলে রিজেক্ট করতাম যে ভাই আমাকে এখন পড়াশোনা করতে হবে, আমাকে এখন পড়তে হবে, তো আমি এখন কোনো রকম কোনো ফালতু কিছুতে যোগদান করতে পারবো না। তো এই বলে আমি সবাইকে রিজেক্ট করতাম, বিকজ আমার লক্ষ্য একটাই ছিল, সেটা হচ্ছে আমাকে মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে হবে। তো যাই হোক, তো এবার ভালো রেজাল্ট বলতে কি, মানে আমরা তো অনেকে ভালো রেজাল্ট বলতে অনেক কিছু বুঝি, আমার বাবা মা ভালো রেজাল্ট বলতে বুঝতো র্যাঙ্ক করা। অ্যান্ড আমারও প্রচুর স্বপ্ন ছিল যে আমি মাধ্যমিকে র্যাঙ্ক করবো, আর আমার মনে হতো আমি অতটাই ভালো পড়াশোনা করি যে আমি মাধ্যমিকে র্যাঙ্ক করতে পারবো। বিশাল স্বপ্ন ছিল, বিশাল। তো যাই হোক, তো আমি সারা বছর প্রচুর পড়ি, প্রচুর। আবার মানে মনে আছে আমার মা আমাকে ম্যাথসের জন্য 2টো টিচার দিয়েছিলেন, বিকজ আমার মা মনে করতেন যে আমি ম্যাথসে ভীষণ উইক, আর জেনুইনলি আমি ম্যাথসে ভীষণ উইক ছিলাম। আস্তে আস্তে আমি ম্যাথস ইমপ্রুভ করি অ্যান্ড আমি কত রেজাল্ট পাই মাধ্যমিকে, অ্যান্ড আমি মাধ্যমিকে পেয়েছি 96 গাইজ। দেখাবো, প্রুফ দেখাবো, এখন মুখের কথা বলছি, বিশ্বাস হচ্ছে না হয়তো, বাট আমি প্রুফ দেখাবো। তো 96 পেয়েছি ম্যাথসে, অনেক কসরত করে আমাকে ওই নাম্বারটা অ্যাচিভ করতে হয়েছে। তোমরা হয়তো ভাবছো যে আমি অনেক খারাপ নাম্বার পেয়েছি, অনেক খারাপ রেজাল্ট করেছি, একদম না, আমি কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট করেছি। তার প্রুফ এটা, আজকে আমি প্রুফ নিয়ে বসেছি, প্রুফ দেখাবো তোমাদের। যাই হোক, তো শুধুমাত্র আমার রেজাল্টের মধ্যে ফটোটা দেখবে না, ফটো ছাড়া সব কিছু দেখবে, আমি দেখাবো, ঠিক আছে? তো যাই হোক, তারপরে আমি সারা বছর প্রচুর পড়াশোনা করি। ইভেন আমার যখন ক্লাস প্রি টেস্ট হয়, মানে এক্সাম হয় প্রি টেস্ট, তো প্রি টেস্টের সময়, প্রি টেস্টের একটা গল্প আছে, সেটা আজকে শেয়ার করবো। প্রি টেস্ট যখন হয় তখন আমি মোটামুটি ভালো রেজাল্ট করি, অ্যান্ড টেস্ট যখন হয়, টেস্টের পর 2 মাস 3 মাসের একটা ছুটি থাকে, মানে ডিসেম্বর মাসে টেস্ট হয় আর মোস্ট প্রবলি ফেব্রুয়ারি মাসে হচ্ছে তোমার এক্সাম হয়, ঠিক আছে, মানে মাধ্যমিক হয়। তো হ্যাঁ, তো হচ্ছে তোমার টেস্ট হচ্ছে আমি যখন দিই তখন আমার মোটামুটি পরীক্ষা ভালো হয়েছিল, অনেক কমন পেয়েছিলাম। হিস্ট্রি আমার অনেক ভালো পছন্দের সাবজেক্ট ছিল, বায়োলজি তো আমি এমনিই পারতাম, ওটা ওরকম না যে পড়তে হতো খুব বেশি, ওরকম না, পারতাম। তো ওই করে আমার প্রথম হচ্ছে তোর এক্সাম হয়, প্রথম এক্সাম হয়, টেস্ট দিয়ে আসি। টেস্ট দেওয়ার পর যেদিন রেজাল্ট বেরোবে সেদিন তো আমার বিশাল মানে চিন্তা হয়ে গেছে আগের দিন রাত্রেবেলা, যে আমাকে টেস্টে 1 থেকে 3-এর মধ্যে থাকতে হবে। কেন থাকতে হবে? অন্য কোনো উদ্দেশ্য নয়, কারণ আমি যদি ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে থাকি তাহলে আমার স্কুল থেকে আমি যখন বেরিয়ে যাব মাধ্যমিক দিয়ে তখন আমাকে আবার ডাকবে, তখন অনেকগুলো জুনিয়রের সামনে ক্যাত মেরে আমি স্টেজে প্রাইজ নিতে উঠতে যাব, ওটা আমার কাছে বিশাল সম্মানের লাগতো। যখন স্কুলে পড়ি তখন প্রাইজ পাওয়ার থেকে স্কুল থেকে বেরিয়ে যাব, ফোন করে টিচাররা ডাকবে আর আমি স্টেজে উঠে প্রাইজ নেব, এটা আমার কাছে অনেক বেশি সম্মানের লাগতো। তো তাই জন্য আমার তো মানে পুরো মান সম্মানে পড়ে গেছিলো যে আমাকে ভালো রেজাল্ট করতেই হবে, কিছুর জন্য না হোক আমাকে ওই রেজাল্ট, ওই প্রাইজ আনতে যাওয়ার জন্য ভালো রেজাল্ট করতে হবে, ঠিক আছে? তো এইটা ভেবে আমি খুব টেনশন করছি যে আমি পারবো তো 1 থেকে 3-এর মধ্যে থাকতে, স্কুল আমাকে আবার ডাকবে তো।
তো এই সব চিন্তা করে করে আমার তো সারা রাত ঘুম হয়নি, চোখের তলায় কালি পড়ে গেছে টেস্টের রেজাল্টে। ভাবো মানে আমি এতটাই সিরিয়াস ছিলাম পড়াশোনায়। যাই হোক, আমার মায়েরও ঘুম হয়নি, আমারও ঘুম হয়নি, আমার বাবা বিন্দাস ঘুমাতো, আমার বাবা মনে করতো আমার মেয়ে কিছু একটা করেই নেবে। যাই হোক তো কিন্তু না করতে পারলে তখন আবার আমার বাবাই সবার আগে বলতো যে আমার মাকে, তোমার মেয়ে তো এটা করেনি, তোমার মেয়ে তো এটা করতে পারলো না, দেখলে তো তোমার মেয়ে। তখন আমি আমার মায়ের মেয়ে হয়ে যেতাম। আর যখন আমি ভালো কিছু অ্যাচিভ করতাম লাইফে, যেমন এখন আমি MBBS করছি, মানে অনেক ভালো কিছু অ্যাচিভ করেছি, রাইট? তো এটার সময় আমার বাবা বলে আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, ঠিক আছে? যাই হোক, বাট অন্য সময় আমার মায়ের মেয়ে আমি। যাই হোক, তো তো যেটা বলছিলাম, তো কি বলছিলাম, হ্যাঁ, তো তো টেস্টের রেজাল্ট আনতে গেছি। রেজাল্ট আনতে গিয়ে আমাদের স্কুলের আমাদের টিচার ছিলেন, তো ইট ওয়াজ লাইক, তার নাম ছিল দীপিকা। অ্যান্ড লাইক অনেস্টলি সেই পুরো দীপিকা পাডুকোনের মতোই দেখতে ছিল তাকে। তো সি ইজ ভেরি বিউটিফুল। তো তিনি আমাদের ক্লাস টিচার ছিলেন, অ্যান্ড ফর্চুনেটলি আর আনফর্চুনেটলি তিনি আমাকে খুব ভালোবাসতেন, কারণ তিনি বেঙ্গলি টিচার ছিলেন। আর আমার বেঙ্গলি খুব ভালো লাগতো, আমি সাহিত্য চর্চা করতাম একটা কালে অনেক, মানে পছন্দ করতাম, অনেক ভালোবাসতাম আর কি। তো তিনি কি করলেন, রোল নাম্বার অ্যানাউন্সমেন্ট করা শুরু করলেন। আমাদের 4টে সেকশন ছিল, ABC, না সরি 3টে সেকশন ছিল, ABC। তো 3টে সেকশন থেকে যে কারা ফার্স্ট সেকেন্ড হয়েছে, তো উনি বললেন যে থার্ড হয়েছে এই, ঠিক আছে, সেকেন্ড হয়েছে দেবলিনা। অ্যান্ড আই ওয়াজ লাইক সেকেন্ড, মানে আমি খুব খুশি। আমি ভাবছিলাম না 1 থেকে 3-এর মধ্যে থাকতে পারবো কিনা, বাট আমি সেকেন্ড হয়ে গেছি। তারপরে বাট আমি খুব হ্যাপি, মানে নাচানাচি করছি, মানে নাচতে পারছি না বাট নাচানাচির চেষ্টা করছি। কিন্তু যখন আমি শুনলাম ফার্স্ট কে হয়েছে, তখন আমার একটু খারাপ লাগলো। মানে আমার পাশের জন যে বসেছিল সে ফার্স্ট হয়েছে, অ্যান্ড 2জন ফার্স্ট হয়েছে অ্যাকচুয়ালি, মানে সেকশন A থেকে একজন অ্যান্ড সেকশন B থেকে একজন ফার্স্ট হয়েছে। মানে যাদের ফার্স্ট সেকেন্ড হওয়ার কথা তারা দুজনেই ফার্স্ট হয়ে গেছে, আর আমার থার্ড হওয়ার কথা, আমি সেকেন্ড হয়ে গেছি। অ্যান্ড ফোর্থ আরেকজন অন্য কেউ হয়েছিল, মানে থার্ড আরেকজন যে ফোর্থ হওয়ার কথা সে থার্ড হয়েছিল, এরকম একটা ব্যাপার। তো আমি প্রাইভেসির খাতিরে কোনো নাম বলছি না, বাট আমার এর থেকেও বেশি দুঃখ লাগলো যখন আমি দেখলাম যে যে আমি মাত্র 1 নাম্বার কমের জন্য সেকেন্ড হয়েছি। মানে এটার থেকে দুঃখ আমার লাইফে আর কিছু ছিল না, ঠিক আছে? 1 নাম্বার ভাই, 1 নাম্বার দিয়ে দিত কোনো একটা সাবজেক্টে, কোথাও একটা হিস্ট্রিতে, জিওগ্রাফিতে, বাংলায়, রচনায়, মানে ভাব সম্প্রসারণে, লেটার রাইটিংয়ে, কোথাও একটা 1 নাম্বার দিয়ে দিত, ঠিক আছে? অঙ্কে তো দিতে পারবে না, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স দিতে পারবে না, বাট কোথাও যদি একটা 1 নাম্বার দিয়ে দিত, আমি তো ফার্স্ট হয়ে যেতাম না? তো ওদের সাথে আমিও ফার্স্ট হয়ে যেতাম। তো যাই হোক, তো তখন আমার কিছু মনে হচ্ছে না, কোনো একটু খারাপ লাগছে, বাট ঠিক আছে। তারপরে আমাদের খাতা দেখানো হলো, মানে ওটার মানে রেজাল্ট বেরোনোর পর আমাদের খাতা দেখানো শুরু হয়। তো খাতা দেখছি, ওমা খাতা দেখতে দেখতে দেখলাম আমি ফিজিক্যাল সায়েন্সের লাস্ট পেজে একটা অঙ্ক করেছি, বাট সেই অঙ্কটা চেকই করা হয়নি। এবার বল, আব বল বেটে, আব বল, এবার কি হবে? তো ঠিক আছে, তো আমি তো বিশাল খুশি, এইটা যদি আমাকে নাম্বার দিয়ে দেয়, ওটা 1 নাম্বারেরই অঙ্ক ছিল বাই দ্য ওয়ে, 1 নাম্বার যদি দিয়ে দেয় দেন আমিও ফার্স্ট ভাই, আমিও ফার্স্ট। তো আমি ক্লাস টিচারের কাছে গেলাম, আর আমি আগেই বলেছি যে ওই ক্লাস টিচারে যে ছিলেন তিনি হচ্ছেন দীপিকা দি, তিনি আমাকে পার্সোনালি খুব পছন্দ করতেন। যাই হোক, তো আমি ওনাকে নিয়ে গেছি, আর উনি দেখেছেন, উনি দেখবেন সত্যিই তো এটা তো চেকই করা হয়নি। তো তারা আমি না স্টাফ রুমে গিয়ে কথা বলছি। যাই হোক, তো স্টাফ রুমে গেছে দিদি কথা বলতে। এবার আমাদের স্টাফ রুমটা না দোতলায় ছিল, আর আমাদের যে ক্লাসরুম ছিল ক্লাস 10-এর ক্লাসরুম সেটা একতলায় ছিল। তো দোতলায় ম্যামদের মধ্যে মিটিং হচ্ছে ভেতরে দরজা বন্ধ করে, অ্যান্ড আমি রুমের বাইরে দাঁড়িয়ে আছি। আর আমার যারা চিরশত্রু ছিল, মানে যারা মনে করতো যে এই মেয়েটা এত ছেলেদের সাথে কথা বলে, এই মেয়েটা এত বকবক করে, এই মেয়েটা এত স্টাইল মারে, তারপরেও এই মেয়েটা ফার্স্ট সেকেন্ড থার্ড কি করে হয়ে যাচ্ছে ভাই, তো যারা এগুলো মনে করতো তারা দাঁড়িয়েছিল নিচে, মানে ওই তোমার গ্রাউন্ড ফ্লোরের নিচে, মানে একদম নিচে। ওখান থেকে দেখা যাচ্ছে আমি স্টাফ রুমের বাইরে দাঁড়িয়ে আছি। তারপরে আমি জানতে পারলাম আমার নামে একটা রটনা রটেছে, দেবলিনা নাকি টেস্টে সিলেক্ট হয়নি, মানে আমি টেস্টে ফেল করেছি, তাই আমাকে স্টাফ রুমের বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে যাতে করে আমাকে রিকনসিডার করা যায়। ভাবতে পারছো, রিকনসিডার করা যায়। যাই হোক, এইসব রটনা আমি শুনতে পারছি। এবার আমার মা আর বোন ওখানে দাঁড়িয়ে আছে, তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো শুনতে পারছে যে আমার মেয়ে টেস্টে অ্যালাউ হয়নি, ঠিক আছে? তো আমার মা ভাবছে আমার মেয়ে খারাপ, আমি জানি, বাট এতটা খারাপ জানি না যে আমি টেস্টে অ্যালাউ হয়নি, ঠিক আছে? যে চিরকাল র্যাঙ্ক করে এসে সে টেস্টে অ্যালাউ হয়নি। যাই হোক, আমার মা বুঝেছে কিছু একটা ব্যাপার হয়েছে। তো আমার মা আমাকে ওপর থেকে এরকম করে ডাকছে। তো আমি না পারছি টিচারের পারমিশন নিয়ে নিচে যেতে, না পারছি ওখানে থাকতে। লাস্টে ভাবলাম যে অনেকক্ষণ থেকে মিটিং হচ্ছে, একবার মাকে গিয়ে বলে আসি। তো মাকে গিয়ে আমি বললাম যে ফার্স্ট সেকেন্ডের মধ্যে কনফিউশন হচ্ছে, আমার হয়তো চান্স আছে ফার্স্ট হয়ে যাবার, বাট নাও হতে পারি, বাট সেকেন্ড তো হয়েছি, কোনো ব্যাপার না। আমার মা কিছু বুঝতে পারেনি, ঠিক আছে? আমার মা আরও কনফিউজড হয়ে গেছে। যাই হোক, বুঝতে পারলো যে ভালো রেজাল্ট হয়েছে, বাট কি ফার্স্ট কি সেকেন্ড মানে অত কিছুই বুঝতে পারছে না। আমি আবার ওপরে চলে গেছি। ওপর থেকে যখন, এবং পরে আমি এটা জানতে পারি যে ম্যামদের মধ্যে প্রচুর ডিবেট চলে এটাকে নিয়ে, যে ওই 1 নাম্বার দেওয়া হবে কিনা। 1 নাম্বার টেস্টেরই তো নাম্বার, ক্লাসে ওঠারও পরীক্ষা নয়, একটা পরীক্ষা, সেখানে কি ডিপেন্ড করে। বাট আমার যে ফেভারিট ম্যাম ছিলেন দীপিকা ম্যাম, উনি আমার হয়ে ফাইট করেন, অ্যান্ড উনি বলেন যে অন্য কারোর 1 নম্বর বাড়া আর আমার 1 নম্বর বাড়ার মধ্যে ডিফারেন্স আছে। আমার 1 নম্বর বাড়লে আমি র্যাঙ্ক 1 হব, অ্যান্ড অন্য কারোর 1 নম্বর বাড়লে সেটা কোনো ফারাক পড়বে না। তো এই কথাটা ম্যাডামদের অনেক কনভিন্সিং লেগেছিল, অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ছিলেন, ওনার অনেক কনভিন্সিং লেগেছিল। তো ফাইনালি আমার 1 নম্বর বাড়ানো হয়, অ্যান্ড আমি
অ্যান্ড আমি র্যাঙ্ক 1 টেস্টে, ঠিক আছে। যাই হোক, তো এটার পর আমি তো ভীষণ খুশি, ঠিক আছে। বাট আমার রেজাল্টে একটা হোয়াইট নাট আছে, সেটা আলাদা কথা, এটা টেস্টের গল্প গেল। তো ফাইনালি আমার ওই ড্রিমটা পূরণ হয়ে গেল যে অ্যাটলিস্ট কলেজ থেকে, স্কুল থেকে আমি বেরিয়ে যাওয়ার পর আমাকে আবার স্কুলে ডাকা হবে, ঠিক আছে। তারপরে আমার শুরু হলো 3 মাস মাধ্যমিকের জন্য বিশাল প্রিপারেশন, ছুটিতে বাড়িতে। আমার মা আমাকে শীতের দুপুরে ঘুমাতে দিত না, টেস্ট পেপার সলভ করতাম। যারা আমার মতো সময় মাধ্যমিক দিয়েছো তারা নিশ্চয়ই এটা রিলেট করতে পারছো। সারা বছর ধরে টেস্ট পেপার সলভ করছি, মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার ফলো করছি, এবিটিএ করছি, ডাব্লিউবিটিএ করছি, শুধু মানে লাইক মানে কি বলবো, মানে কমন পাওয়ার এ আর কি, ঠিক আছে। আর আমি আগের ভিডিওতে আগেই বলেছি যে আমার ভাগ্য কোনোদিনও ভালো হয় না, আমার সিটিং অ্যারেঞ্জমেন্ট কোনোদিনও ভালো হয় না। যারা আমার ভিডিও দেখো তারা জানো আমি সবচেয়ে অপ্রয়োজনীয় জায়গায় আমার সিট পড়ে এক্সামে, যেখানে দরকার নেই সেখানে আমার সিট পড়ে যায়, এবং সিট পড়ার পরেও আমার ভাগ্য আমার সাথে কাজ করে না, বিকজ কিছু নেই আমার। যাই হোক, তারপর হলো আমার মাধ্যমিকের সিটিং অ্যারেঞ্জমেন্ট তো ওরকমভাবে আগে থেকে জানা যায় না, প্রথম দিন গিয়ে জানতে পারি। প্রথম দিন গিয়ে আমি দেখলাম যে আমার 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 সিট পড়েছিল কপারহাট বলে একটা জায়গায়, ডায়মন্ড হারবারের সাইডে। আমি যেহেতু রামকৃষ্ণ মিশনে পড়তাম, তো ওটা থেকে ওটা অনেকটা দূরে, তো আমার বাড়ি থেকে প্রায় ওটা 20-25 কিলোমিটার দূরে ছিল। তো আমাকে অনেক সকাল সকাল বেরোতে হয়েছিল, আমি বাবার গাড়ি করে গেছিলাম। আমার সাথে আমার আরও ছোটোবেলায় 2টো ফ্রেন্ডও গেছিলো, প্রিয়া আর ঋতিকা। তো আমরা সবাই একসাথে গাড়ি করে, আমার বাবা মা, মানে ইটস লাইক ফ্যামিলি পিকনিকে যাচ্ছি গাইজ, ঠিক আছে, এরকম একটা ব্যাপার। তো আমার বাবা মা, প্রিয়ার বাবা মা, মোস্টলি ওরা রোহন্তী ছিল না, মোস্টলি ঋতিকা ছিল, ঋতিকার বাবা মা আর আমার মা বাবা, ঠিক আছে, বাবা রাইড করে নিয়ে গেছিলো। তো আমরা সবাই আমাদের বাড়ির গাড়ি করে যাচ্ছি। তো গেলাম, গিয়ে দেখলাম মানে এরকমভাবে সিটিং অ্যারেঞ্জমেন্টটা রেডি করা হয়েছিল যাতে সমস্ত ভালো স্টুডেন্টদের একই জায়গায় সিট পড়ে। বাট গাইজ, আমার সিট ওই ভালো স্টুডেন্টদের সাথে পড়েনি। আমার সিট কোথায় পড়েছিল, যেখানে রেগুলার বাচ্চা শেষ হয় আর রিপিটার বাচ্চা শুরু হয়। মানে কি, যারা কাইন্ড অফ কোনো কারণে টেস্টে অ্যালাউ হয়নি বা ফেল করে গেছে মাধ্যমিকে, আগের বার পাস করতে পারেনি, তাদের শুরু হচ্ছে। আমি হচ্ছে রেগুলার স্টুডেন্টদের মধ্যে লাস্ট, আমার পিছনে যারা ওরকম আগের বারে ব্যাক পেয়েছে বা আগের বারে হচ্ছে তোমার অ্যালাউ হয়নি টেস্টে, তাদের শুরু হচ্ছে। মানে ভাবো, মানে আমি বলেছি না আমার ভাগ্য, তো এটা হচ্ছে আমার ভাগ্য। যাই হোক, তো আমি ওখানে গিয়ে এটা জানতে পারলাম। তো আমার কোনো অপশন নেই আমার কাছে, এখন তো আর ঝামেলা করতে পারবো না, প্রোটেস্ট করতে পারবো না, ওখানেই বসে আমাকে পুরো মাধ্যমিক এক্সাম দিতে হবে। মানে যদি আমি কোনো কোশ্চেন কমন না পাই সেটার দায়ও আমার, যদি আমি কোনো কোশ্চেন উত্তর লিখতে না পারি সেটার দায়ও আমার, যদি আমার অঙ্কের উত্তর না মেলে সেটা আমি কারোর থেকে মেলাতে পারবো না, উল্টে যারা আমার পিছনে আছে তাদেরকে আমাকে হেল্প করতে হবে। বিকজ আমাকে টিচাররা বলে দিয়েছে তুমি তো ভালো স্টুডেন্ট, তোমার তো এখানে সিট পড়েছে, অ্যান্ড তোমাকে ওদেরকে হেল্প করতে হবে যাতে ওরাও মাধ্যমিক পাস করে যায়। তো এত দায়িত্ব নিয়ে আমি মাধ্যমিক এক্সাম দিতে চাই। যাই হোক, আমার ফার্স্ট এক্সাম বাংলা ছিল, আর আমি খুব ভালো সাজেশন বানাই বাই দ্য ওয়ে। তো আমার রেজাল্ট মানে বাংলা পরীক্ষা খুব ভালো হয়। ইংলিশ ছিল, ইংলিশ হিন্দিতে ছিল না। ইংলিশ পরীক্ষাও ঠিকঠাক হয়, কমন পাইনি কিছু, প্যারাগ্রাফ হ্যান, তারপরেও মোটামুটি লিখে আসি। আস্তে আস্তে এরকম সব পরীক্ষা কমপ্লিট হয়। আমার অঙ্ক পরীক্ষায় 2টো কোশ্চেন ছেড়ে, একটা কোশ্চেন ভুল হয়েছিল আর একটা কোশ্চেন ছেড়ে গিয়েছিল, তাই আমি 96 পেয়েছি। তার জন্য আমি গোটা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছিলাম, মানে গাড়ির মধ্যে। মানে আমি ভাবছি এত ভালো স্টুডেন্ট আমি ছিলাম, এখন আমি কেন এত খারাপ হয়ে গেছি, এখন আমি কেন 20-25 নম্বর পরীক্ষার মধ্যে ছেড়ে চলে আসি। তারপরেও আমার মনে হয় ঠিকই তো আছে, পাস তো করে গেলেই হলো। গাইস, আমি ওই দেবলীনাকে ফিরে চাই, মানে তোমরা আমাকে অনেক আশীর্বাদ করো যাতে আমি ওই দেবলীনাকে আবার ফিরে পেতে পারি। বাট তখন আমি মানে তখনের থেকে এখন দেবলীনা অনেক আলাদা। আমি এই দেবলীনাকে অনেক পছন্দ করি, বাট আমি ওই দেবলীনাকেও অনেক মিস করি। তো যাই হোক, তো তারপরে ওরকম হলো। তারপরে আমার মাধ্যমিক এক্সাম হলো, রেজাল্ট বেরিয়েছিল আমার ফেব্রুয়ারিতে এক্সাম হয়েছিল, আর আমার রেজাল্ট বেরিয়েছিল মে মাসে 28 আই গেস, মে মাসে 28 আমাদের রেজাল্ট বেরিয়েছিল। অনেক দিন দেরি হয়েছিল রেজাল্টে। তার আগে তো প্রচুর ছুটি কাটাচ্ছি, ওই ছুটিতে আমি গোয়া ঘুরতে গেছিলাম গাইস। ইয়েস, গোয়া, বাবা মায়ের সাথে গোয়া। আমি জানি তোমাদের আর এক্সাইটমেন্ট লাগছে না, তো যাই হোক, তারপরে আসলে ওই দিন মাধ্যমিক রেজাল্টের দিন। আমি এত এক্সাইটেড ছিলাম যে আমার নাম দেখাবে টিভিতে। এটা আমি চাইতাম না, এটা আমার বাবা মা চাইতো যে আমার মেয়ে 1 থেকে 10-এর মধ্যে হবে। তখন সকালবেলা স্টার আনন্দ, এবিপি আনন্দ এইগুলো খুললেই মাধ্যমিকের প্রথম স্থানাধিকারী, দ্বিতীয় স্থানাধিকারী, তৃতীয় স্থানাধিকারী এইসব দেখাতো। আমার বাবা মা ওখানে আমার নাম খুঁজবে বলে সকাল থেকে টিভি চালিয়ে বসেছিল। মানে ভাবো যে মানে কতটা ডিসঅ্যাপয়েন্টেড করেছিলাম আমি আমার বাবা মাকে। ইভেন আমার বছরে মানে 2015 সালে, তোমরা যদি সার্চ করে দেখো তো দেখতে পাবে, 2015 সালে একটা মেয়ে সেকেন্ড হয়েছিল, তার নাম ছিল দেবালি, ঠিক আছে। আমার পিসির মেয়ে তখন 3.5 বা 4 বছর বয়স, আমাকে ফোন করেছে, ফোন করে বলছে দিদি তোর নামের বানানটা ভুল আছে, তোর নামের বানান তো দেবলীনা না, ওরা দেবালি লিখেছে, তুই বল ফোন করে যে তুই সেকেন্ড হয়েছিস, তোর নামের বানান ভুল। মানে তো আমি 1 থেকে 10-এর মধ্যে নেই। আমার বাবা মাকে বোঝানো যাচ্ছে না যে তাদের মেয়ে এতটা খারাপ পড়াশোনায়। যাই হোক, তো এটা হলো। তারপরে আমি অতটুকু ছোটো মেয়ে, 3 বা 3.5 বছর বয়স, আমি কী বলবো তাকে, কিছু বলতে পারলাম না। যাই হোক, তারপর সে তো ফোন রেখে দিল। তারপর শুরু হলো আমার কান্না।
কারণ আমি 1 থেকে 10-এর মধ্যে হতে পারিনি। মাধ্যমিকে 1 থেকে 10-এর মধ্যে না হতে পারলে আমি সারা জীবন খেতে পাবো না, আমি সারা জীবন কোনো ভালো ডাক্তার হতে পারবো না, ইঞ্জিনিয়ার হতে পারবো না, সারা জীবন কিছুই করতে পারবো না, আমার লাইফটাই পুরো বৃথা হয়ে যাবে, ঠিক আছে? তখন এরকমই কনসেপ্ট ছিল। তো যাই হোক, ফাইনালি আমার রেজাল্ট আনতে যেতে হবে স্কুলে। তখন তো স্কুলে রেজাল্ট দেওয়ার চল ছিল, তো আমি যাবো না স্কুলে, ঠিক আছে? আমার ইংলিশ স্যার আমাকে ফোন করে, সমস্ত আমার প্রাইভেট টিউশন যারা ছিল তারা আমাকে ফোন করে নাম্বার জানতে চায়। তো আমার নাম্বার হচ্ছে মাধ্যমিকে 700-র মধ্যে 640, আমি এই নাম্বারটা পেয়েছিলাম 640 আউট অফ 700। দিয়ে আমার সমস্ত স্যার বলছে হ্যাঁ তুমি তো আরেকটু বেশি পেতে পারতে, ঠিক আছে? বাট মাই ইংলিশ স্যার, আমার ইংলিশ স্যার ফোন করেছে, আমি বলছি কাঁদতে স্যার আমি না এরকম নাম্বার পেয়েছি, আমার না ভালো লাগছে না, আমি না কিছু ভালো করতে পারিনি স্যার, আমরা একটু ভালো করতে পারতাম। স্যার বলছে চুপ পাগলি, হেদলি, হাবলি, এত ভালো তো নাম্বার পেয়েছিস, আর কত নাম্বার চাই, কোথায় গিয়ে ধুয়ে খাবি এই নাম্বার নিয়ে? সো দ্যাট ওয়াজ দ্য মানে আসল কথা, যে স্যার আমাকে যেটা বলেছিলেন আমি এখনো মনে রেখেছি। সত্যি ভাই, মাধ্যমিকের নাম্বার নিয়ে কোথায় ধুয়ে খাবি আমাকে বল, কোথায়? ইভেন আমি যখন একটার পর একটা ড্রপ দিতে শুরু করি, একটার পর একটা যখন ড্রপ ইয়ার আমার চলতে থাকে, তখন আমি আসলে বুঝতে পারি যে ভাই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের নাম্বার একটা অ্যাসেট হতে পারে, বাট এটা লাইফ হতে পারে না। আজকে আমার সাথে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছে, ফার্স্ট সেকেন্ড থার্ড 1 থেকে 10-এর মধ্যে হয়েছে, তারা হয়তো আজকে যে জায়গায় নেই যে জায়গায় আমি আছি, বা আমি হয়তো যে জায়গায় তাদের থেকে অনেকের থেকে বেটার জায়গায় আছি, অনেকের থেকে কম বেটার জায়গায় আছি, বাট জায়গাটা ম্যাটার করে না, আমি আমার ভালোবাসার জায়গায় আছি। এমন অনেকেই আছে যারা হয়তো আমার থেকে অনেক ভালো রেজাল্ট করেছিল, বাট তারা হয়তো তাদের ভালোবাসার জায়গায় নেই, তারা হয়তো লাইফে অনেক জায়গায় অনেক কিছুতে হেরে গেছে, বাট আমি হেরে যাইনি। তো আমি আমার লাইফে যেখানে আছি খুশি আছি, যতটুকু নাম্বার পেয়েছি খুশি পেয়েছি। তো এটা হচ্ছে আমার মাধ্যমিক, ঠিক আছে? মাধ্যমিকের সরি আমি ব্যাক ক্যামেরা অন করে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। আমি বলছি না কথাতে কত পেয়েছি, জাস্ট টোটাল মার্কসটা বললাম। আমি এখানে ভিডিওটা অ্যাটাচ করে দেবো, তোরা দেখে নিস, ঠিক আছে? তো হ্যাঁ, এবার আমার যে কথাটা বলার, আমি আমার মাধ্যমিকের স্টোরি তোমাদের সাথে এই কারণেই শেয়ার করলাম, কারণ আর কিছুদিন পরেই মাধ্যমিক, এবং এখন সবার টেস্ট হয়েছে। তো আমি একটা কথাই বলবো, সেটা বাবা মাকে হোক বা সেটা স্টুডেন্টকে হোক, কোনো নাম্বারই লাইফে মানে আ সিঙ্গেল সিট অফ পেপার কান্ট ডিসাইড ইউর ফিউচার, ঠিক আছে? অনেক সময় সত্যি হয়ে যায় কথাটা, কিন্তু আমি দেখেছি যে অনেকেই মাধ্যমিকের রেজাল্টের পর কান্নাকাটি করে আমার মতো। তারা হয়তো ভাবে যে একটা এক্সাম ভালো দিতে পারলাম না, আমার তো লাইফ শেষ, আমার লাইফে আর কিছু নেই, সামনে কিছু নেই। বাট বিশ্বাস করো, আমি মাধ্যমিকে এত পার্সেন্ট নাম্বার পাওয়ার পরেও আমি উচ্চ মাধ্যমিকেও এরকমই নাম্বার পেয়েছি। একদিন সেটাও তোমার সাথে শেয়ার করবো, উচ্চ মাধ্যমিকের স্টোরিটা। তো সেই এত নাম্বার পাওয়ার পরেও আমি যখন একটার পর একটা ড্রপ দিচ্ছি, আমি যখন কোথাও সিলেকশন পাচ্ছি না, আমি যখন একটা এক্সাম ক্র্যাক করতে পারছি না, তখন এগুলো কিচ্ছু ম্যাটার করে না, ঠিক আছে? মানে এত কিছুর পরেও আমাকে ডিপ্রেশনে যেতে হয়েছে, আমার মেডিকেল পেতে 5 বছর লেগেছে, মানে এগুলোও লাইফেরই একটা পার্ট, আর এটাও লাইফেরই একটা পার্ট। তো একটা এক্সামকে, হ্যাঁ জীবনের প্রথম বোর্ড এক্সাম, জীবনের প্রথম বাইরের স্কুলে পরীক্ষা দিতে যাওয়ার এক্সপিরিয়েন্স, সেগুলো আলাদা। বাট অনেক পেরেন্টস স্টুডেন্টদের উপরে অযথা চাপ সৃষ্টি করে, অনেক পেরেন্টস স্টুডেন্টদের উপর অযথা এক্সেসিভ প্রেশার দেয়, তোমাকে প্রথম হতেই হবে, অঙ্কে পেতেই হবে 100 পেতেই হবে, ইংরাজিতে 100, বাংলায় 100, ঠিক আছে? তো এই যে প্রেশারগুলো, আমার মনে হয় স্টুডেন্টদের উপরে এই প্রেশারগুলো দেওয়ার কোনো জায়গা নেই। এখন তো তবু জেনজি তাদের নিজের মুখে কথা বলতে শিখেছে, এখন তো আমরা অনেকেই বলতে শিখেছি যে আমার পছন্দ না, আমি এটা করবো না। বাট আমি যে সময় মাধ্যমিক দিয়েছি সেই সময় কারোর কাছে কোনো অপশন ছিল না। বাবা মা বলেছে মানে অনার্স সায়েন্স নিতে হবে, বাবা মা বলেছে মানে আর্টস নিতে হবে, বাবা মা বলেছে মানে কমার্স নিতে হবে, এই ব্যাপারটা খুব বেশি ছিল। তখন ছেলেমেয়েরা চাইলেও নিজের পছন্দের জায়গা অতটা অ্যাডাপ্ট করতে পারতো না, কিন্তু এখন পারছে। আমি চাইবো এরকম মানুষ হোক যারা নিজের পছন্দ অপছন্দ বলুক। এক্সকিউজ মি। অ্যান্ড আমার খুব ঠান্ডা লেগেছে অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি এটাই শেয়ার করতে চাইলাম যে লাইফে আলটিমেট হ্যাপিনেস বলে কিছু হয় না। আমি যদি মাধ্যমিকে প্রথম হয়ে যেতাম, দ্বিতীয় হয়ে যেতাম, হ্যাঁ একটা নেম ফেম পেতাম, বাট হয়তো অনেক সময় অনেক পিয়ার প্রেশারে আমি হারিয়েও যেতে পারতাম, যেটা অনেকের ক্ষেত্রেই হয়েছে। কিন্তু আমি পাইনি বলে আঙুর ফল টক বলছি এরকম না ব্যাপারটা, কিন্তু আমি এটাই বলছি যে ভালো মানুষ হওয়াটা ইম্পর্টেন্ট, যেটা আমি সবসময় বলি। সে তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মাধ্যমিকে প্রথম হও, মাধ্যমিকে দ্বিতীয় হও, তৃতীয় হও, ফার্স্ট ডিভিশনে পাস করো, সেকেন্ড ডিভিশনে পাস করো, তোমার লাইফে সবচেয়ে বেশি ম্যাটার করবে তুমি কতটা ভালো মানুষ হলে, কতটা যোগ্য মানুষ হলে, মানুষের মতো মানুষ হলে, সবচেয়ে এটা কথা। তো আমার বাবা মা আমাকে তখন হয়তো বাবা মার একটু দুঃখ হয়েছিল যে আমি কেন র্যাঙ্ক করতে পারিনি, বা আমার মেয়ে কেন র্যাঙ্ক করতে পারলো না মাধ্যমিকে হোক, ঠিক আছে? মাধ্যমিকে কেন পারলো না। তো বাট আমার মনে হয় যে আমার বাবা মা এর থেকে অনেক বেশি খুশি হয়েছে যখন আমি মেডিকেলে চান্স পেয়েছি। সেটা তাদের কাছে অনেক প্রাউড মোমেন্ট, তাদেরকে আমি অনেক হ্যাপিনেস দিতে পেরেছি। অ্যান্ড এখন তো আমার ইন্টার্নশিপ শুরু হয়নি, যখন আমার ইন্টার্নশিপ শুরু হবে, আমি আর্ন করতে শুরু করবো প্রপার ওয়েতে, তখন আমি তাদেরকে আরও অনেক বেশি হ্যাপিনেস দিতে পারবো। বিকজ এটা আমিও বিশ্বাস করি যে হ্যাপিনেস ইকুয়ালস টু বাইং পাওয়ার, কিছুটা
কিছু 50%, ঠিক আছে? তো আই গেস তোমাদের আমার মাধ্যমিকের স্টোরি শুনতে ভালো লেগেছে। অ্যান্ড প্লিজ কেউ স্ট্র্যাটেজি ভিডিও চেয়ে বসো না, আমি হয়তো একটা স্ট্র্যাটেজি ভিডিও দিতে পারি এরপর, বাট তারপরে আমি 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 এক্সপার্ট না, বিকজ আমি 2015 সালে মাধ্যমিক দিয়েছি। তারপর অনেক দিন হয়ে গেছে যখন আমার মাধ্যমিকের ব্যাপারে কোনো আইডিয়া নেই, বাট তবু আমি চেষ্টা করবো কী করে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, জেনারেলাইজ ওয়েতে যেগুলো তোমাদের বলার সেগুলো আমি বলবো। সো দ্যাটস ইট ফর টুডেজ ভিডিও। আমি জানি এটা অনেক অন্যরকম ভিডিও ছিল, এটা অনেক আমার ছোটোবেলার ভিডিও ছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ পর্যন্ত খুব 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 ভালো থাকো, অনেক ভালো মানুষ হও। বাই।